তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটো ঘোড়া। ঘোড়া দুটিকে মালা পরিয়ে বৃষ্টির মাঝে এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে দর্শকের জন্য। সাথে একটি গাড়িকেও এখানে ফেলে রাখা হয়েছে, যা ঠিক একই রকমভাবে পড়ে রয়েছে দর্শকের অভাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? তো আজ আমি যাচ্ছি পতেঙ্গা সমুদ্র সৈকতে, যেটা অবস্থিত চট্টগ্রামের পতেঙ্গা এলাকায়। তো আমি আপনাদেরকে এই সম্পূর্ণ ভিডিওতে দেখাবো যে কীভাবে চট্টগ্রাম থেকে যে কোনো বাস অথবা যে কোনো যানবাহন যোগে পতেঙ্গা সমুদ্র সৈকতে যাওয়া যায়, এবং এমনকি সমুদ্রের সৌন্দর্য উপভোগ করার জন্য যা যা করা লাগে সেটির সম্পূর্ণ বিস্তারিত আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। হ্যাঁ, সম্পূর্ণ দেখার জন্য এই ভিডিওতে সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যার ফলে পরবর্তী যে আপডেট সমূহ সেগুলো পাবেন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। বাইরে কিন্তু মেঘে ঢাকা আকাশ আর মুষলধারে বৃষ্টি। ভাবছেন তো এমন বৃষ্টিমুখর দিনে আমি কোথায় যাচ্ছি? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমি আজ যাচ্ছি চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় এবং সুন্দর একটি জায়গায়, পতেঙ্গা সমুদ্র সৈকতে। আপনারা তো জানেন আমি সবসময় চেনা অচেনা ও পুরনো জায়গাগুলো ঘুরতে খুব ভালোবাসি, আর বৃষ্টি ভেজা পতেঙ্গা আমার খুব প্রিয়। তো পথে চলতে চলতে আমরা দেখে নিলাম পানৌজা, ইসাকা গেট, 11 নম্বর সহ আরও কিছু জায়গা যেগুলো দেখতে আসলে অনেক সুন্দর। যাত্রাপথে দেখে নিলাম নতুন পুরনো অনেক দালান, সেগুলো হয়তো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকবে আরও কিছু কাল। তো বন্ধুরা, যেহেতু বৃষ্টিতে সমুদ্র সৈকতের রূপটাই বদলে যায়, একটা অন্যরকম শান্ত স্নিগ্ধ পরিবেশ তৈরি হয়। আর এই দুপুর 12টার দিকে বৃষ্টির কারণে ভিড়ও কিছুটা কম থাকে, যা দারুণ উপভোগ করার মতো। আজকের দিনটা এই ধরনের একটা অ্যাডভেঞ্চারের জন্য একদম পারফেক্ট মনে হচ্ছে আমার কাছে। তো বন্ধুরা, আমরা আবার দেখা পেয়ে গেলাম কর্ণফুলী ইপিজেডের। বন্ধুরা, আসলে বলে রাখা ভালো যে চট্টগ্রাম শহরে দুটো ইপিজেড রয়েছে। প্রথমটি সি ইপিজেড এবং দ্বিতীয়টি হচ্ছে কর্ণফুলী ইপিজেড, যেগুলো মূলত এই নামেই পরিচিত। দুটো ইপিজেডই বাংলাদেশের রপ্তানি আয়ের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য ভূমিকা রাখে। এখানে প্রায় 40,000 থেকে শুরু করে প্রায় লক্ষাধিক মানুষ নিজেদের জীবিকা অর্জনের জন্য এখানে কাজ করছে। তো বন্ধুরা, বাসে উঠেছি তো অনেকক্ষণ আগে। আর আপনারা যখন এমন বৃষ্টিতে কোথাও ঘুরতে যান তখন কী কী নিয়ে যান সাথে, কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। বাইরের দৃশ্যগুলো বৃষ্টিতে বেশ ইন্টারেস্টিং লাগছে। কোথাও নতুন বিল্ডিং উঠেছে, কোথাও ছোট ছোট দোকানপাট। এই শহরের প্রতিটি কোণায় যেন একটা গল্প লুকিয়ে আছে। আপনাদের সাথে এই বৃষ্টি ভেজা যাত্রাটা শেয়ার করতে আমার আসলে খুব ভালো লাগছে। আপনারা কি কখনো বৃষ্টিতে পতেঙ্গা সৈকতে গেছেন? যদি গিয়ে থাকেন তাহলে আপনাদের কেমন লেগেছে, আপনাদের অভিজ্ঞতাগুলো জানাতে পারলে খুব খুশি হব। তো বন্ধুরা, চলুন চট্টগ্রাম থেকে যে কোনো যানবাহন অথবা যে কোনো মাধ্যমে কীভাবে পতেঙ্গা সমুদ্র সৈকতে আসা যায় সে সম্পর্কে আমরা একটা বিশদ ধারণা নেই। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন বাইরে বাইরে আসলে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি উপেক্ষা করে মাথার উপর ছাতা নিয়ে আসলাম পতেঙ্গা সমুদ্র সৈকতটি দেখতে। মূলত আমি যে আজকে আসলাম, হ্যাঁ ঠিক আছে, আজকে হলো 7 তারিখ। তো 7 তারিখে যখন লোকাল বাসে করে আসছিলাম, তো তখন দেখলাম যে ইন্টার পরীক্ষার্থী, অর্থাৎ যারা দ্বাদশ শ্রেণীতে এবারে, অর্থাৎ যারা ফাইনাল পরীক্ষা দিল, তো তাদেরকে দেখলাম। আসলে ওদেরকে দেখে না যে পুরোনো কথাগুলো মনে পড়ে গেল। তো বন্ধুরা, আসলে দেখতে পাচ্ছেন মাথার উপর ছাতা, হাতে ক্যামেরা, এভাবে আসলে মানে কি রেকর্ডিং করছে, বুঝছেন? হ্যাঁ, তাহলে দেখা যায় যেহেতু আমার ফার্স্ট ব্লগ, তো ফার্স্ট ব্লগ হিসেবে দারুণ কিছু উপর দিতে পারি কিনা সেটা দেখা যায়। অন্তত আউটপুটটা ভালো পাওয়ার জন্য হলেও এভাবে আমার কষ্ট করতে হবে। কারণ হ্যাঁ, একটাই কথা বলি, কষ্টের কোনো বিকল্প নেই। তো সেটা দেখি এই ভিডিওতে আমি করতে পারি কিনা। তো বন্ধুরা, আপনারা তো আসলে বলতে পারতেন হ্যাঁ যে আমি কেন গাড়ি না নিয়ে হেঁটে হেঁটে ভিডিওগুলো করছি। আসলে সত্যি কথা বলতে এই যে বৃষ্টি করার সময় যে মুহূর্তটা, হ্যাঁ অনেক সুন্দর লাগে। আর তাছাড়া মূলত এই মুহূর্তটা উপভোগ করার জন্য আমি গাড়ি না নিয়ে রাস্তা দিয়ে হাঁটছি। তার বর্তমানে চট্টগ্রামে কিছু রাস্তা ভাঙাচোরা হলেও অনেক রাস্তা কিন্তু যেটি সংস্কার করেছে সে কারণে আসলে ঠিক হচ্ছে, বুঝলেন? তো এই কারণে মানে রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছে। মূলত আপনাদেরকে যে আসলে যে সৌন্দর্যটা এটা বোঝানোর জন্য, এমনকি এটি দেখানোর জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। তো চাইলে আপনারা দেখতে পারেন।
বন্ধুরা আসলে বলতে গেলে মানে যে পরিমাণ বাতাস আর যে পরিমাণ বৃষ্টি, আসলে যে রাস্তা হয়তো 10-11 বছর আগে রাস্তাঘাট অবশ্য ভালো ছিল, কিন্তু এই যে বর্তমানে এই উন্নত তৈরি হয়েছে, ফ্লাইওভার তৈরি, এদের তৈরির কারণে আসলে রাস্তাঘাট অনেকটা ভাঙাচোরা। এগুলো প্রাকৃতিক দৃশ্যগুলো আপনারা এনজয় করতে পারেন। তো যেমন আশেপাশে অনেক প্রাকৃতিক দৃশ্য আছে, এই যে বিভিন্ন ক্ষেত খামার, বিভিন্ন ক্ষেত খামার তারপর খাল বিল, এগুলো চলে আপনারা দেখে এনজয় করতে পারেন। হ্যাঁ, এই জন্য মূলত আমার রাস্তা দেখা যায়, কিন্তু যে পরিমাণ বৃষ্টি আসলে হাঁটা যাচ্ছে না। তাই নিচে ফ্লাইওভার, তাই নিচে বলতে যে ফ্লাইওভারটা আছে, এই ফ্লাইওভারের নিচে আমরা আসলে হাঁটতেছি, কেয়ার করবো সেফটি ইজ দ্য বেস্ট অপশন। ঠিক আছে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বলতো যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, তাতে মনে হয় না ভিডিওটি কন্টিনিউ করার। যেমন দেখছেন এই যে বিভিন্ন রকমের গাড়ি বলে যে পানিগুলো গায়ে লাগছে, গায়ে ছিটে লাগছে। আসলে এমন একটা সময় আসলো আমাকে, এই যে ফ্লাইওভার কাজটা এখনো চলমান, এখানে সম্পূর্ণ সৌন্দর্যটা আসলে দেখা যাচ্ছে না। রাস্তাটি মূলত আউটার রিং রোডের সাথে যেহেতু সম্পর্কিত, তাই বিভিন্ন ধরনের এই যে জেলা, এক জেলা থেকে অন্য জেলায় অথবা ভ্রমণের জন্য ব্যবহৃত হয়, সেগুলো আসতে হবে। আজ যখন পতেঙ্গা যাচ্ছি ভাবলাম আপনাদের সাথে একটু চট্টগ্রাম শহর নিয়েও কিছু কথা বলি। এই শহরটা শুধু বাণিজ্যিক রাজধানী নয়, এর একটা ঐতিহাসিক গুরুত্বও আছে। এই যে আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই পথেই হয়তো একসময় পর্তুগিজ বা আরাকানি বণিকরা চলাচল করত। চট্টগ্রাম বন্দরের ইতিহাস প্রায় 1000 বছরের পুরনো, যা একসময় এই অঞ্চলের বাণিজ্য আর সংস্কৃতির কেন্দ্রবিন্দু ছিল। তবুও মেঘে ঢাকা দূর পাহাড়ের দৃশ্য মনকে অনেক শান্তি দেয়। আপনারা জানেন কি, চট্টগ্রামকে 360 আউলিয়া দেশও বলা হয়। এখানে অসংখ্য সুফি সাধক, পীর আউলিয়াদের মাজার রয়েছে, যা এই শহরের আধ্যাত্মিক আবহ তৈরি করেছে। আমরা এখন রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দিকে যাচ্ছি। এই পথটা রাস্তার মূল অংশ থেকে কিছুটা আলাদা। দুপাশে গাছপালার সংখ্যা বাড়ছে, আর বাতাসের আর্দ্রতাও যেন একটু বেশি মনে হচ্ছে। আমার এখন থেকেই সমুদ্রের একটা ঘ্রাণ নাকে আসছে। জানি না আপনারা ভিডিওতে সেটা অনুভব করতে পারছেন কিনা, কিন্তু আমার মন বলছে আমরা খুব তাড়াতাড়ি কাছাকাছি চলে এসেছি। তো এই যে দেখুন বন্ধুরা, আমরা কিন্তু অবশেষে চলে এসেছি। বৃষ্টির সাথে সামুদ্রিক একটা স্পষ্ট গন্ধ পাচ্ছি, আর আশেপাশে দেখুন হালকা কুয়াশায় মোড়া গাছগুলো দেখা যাচ্ছে। মূলত আমরা এখন পাড়ে দাঁড়িয়ে আছি এবং সৈকতের খুব কাছেই আছি। আমার এখন থেকেই উত্তেজনা লাগছে। বৃষ্টিতে সমুদ্রের বিশালতা, ঢেউয়ের গর্জন, সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা হতে যাচ্ছে। আর এই যে আমরা প্রায় পৌঁছেই গেলাম। আপনারা কি প্রস্তুত সমুদ্রের ঘোলা জল আর বিশাল আকাশ দেখার জন্য? আমি তো বন্ধুরা ভীষণ এক্সাইটেড। একটু পরেই আমি আপনাদের জন্য পতেঙ্গা সৈকতের বৃষ্টিময় সৌন্দর্য দেখাবো, সেখানকার বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখাবো, আর অবশ্যই কিছু মজাদার মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। পতেঙ্গা সমুদ্র সৈকত, আকাশ ঘন মেঘে ঢাকা, হালকা বাতাস বইছে, টিপটিপ বৃষ্টি শুরু হয়েছে। ঢেউগুলো অল্প অল্প করে বালিয়াড়িতে আছড়ে পড়ছে। দূরে সমুদ্র আর আকাশ যেন একাকার। চট্টগ্রাম শহরের কোলাহল থেকে কিছুটা দূরে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে এক ঐতিহাসিক নীরবতা নিয়ে দাঁড়িয়ে আছে পতেঙ্গা সমুদ্র সৈকত। আজ আকাশ জুড়ে বিষাদের সুর, ঘন কালো মেঘ আর টিপটিপ বৃষ্টি। প্রকৃতির এই খেলায় সৈকত যেন আরও রহস্যময় হয়ে উঠেছে। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটো ঘোড়া দুটিকে মালা পরিয়ে বৃষ্টির মাঝে এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে দর্শকের জন্য। সাথে একটি গাড়িকেও এখানে ফেলে রাখা হয়েছে, যা ঠিক একই রকমভাবে পড়ে রয়েছে দর্শকের অভাবে। তো বন্ধুরা আসলে দেখতে পাচ্ছেন মূলত অতিরিক্ত বৃষ্টির কারণে এখানে সব কিছু বন্ধ। আর তাছাড়া যেহেতু এটা দুপুর টাইম, তো প্রায় দর্শক অথবা কাস্টমার আমরা যাই বলে না কেন, সবাই অনেক কম আছে। ঘোরা দেখতে পারেন, এই গাড়ি দেখতে পারেন। আসলে বর্তমানে কিছু সময় চলছে, কারণ এটা উত্তর একটা সময়। যেমন আপনারা এই যে সমুদ্রগুলো দেখতে পারেন, এই যে সমুদ্র চেহারা দেখে বলতে পারেন যে আসলে খুব খুব একটা উত্তর সময় আমরা এসেছি। সমুদ্র কিন্তু অনেক উত্তর, যার ভাগ্য ভালো থাকে সেই উত্তর সমুদ্র থেকে অনেক কিছু পেয়ে যেতে পারে। বলা যায় না, কারণ আল্লাহ তাআলা কাকে কোথা থেকে কি মিলিয়ে দেয় সেটা তো বলা যায় না। যার কপাল খারাপ থাকে সে এমনও হতে পারে যে উত্তর সমুদ্রে মিলিয়ে যেতে পারে। মানে পুরোটা আসলে কপালের একটা লেখা। আসলে আমরা তো কেউ শিওর করে বলতে পারি না, সেটাই। আর
আর তাছাড়া আমরা বর্তমানে এসেছি তো এটা আসলে বলতে গেলে মানে দুপুরের টাইম, যেহেতু দুপুরের টাইম আর বৃষ্টি বৃষ্টি করতেছে, তো তাই আমরা এখানে তেমন একটা দর্শককে দেখা পাচ্ছি না। আর তাছাড়াও বলতে গেলে শুক্রবারের সময়, হ্যাঁ, বিশেষ করে যে সাপ্তাহিক ছুটির দিন, তো এই দিনে দর্শকের আসলে মানে উপচে ভরা ভিড় থাকে। উপচে ভরা ভিড়ের কারণে আসলে ঠিকঠাক মতো মানে যে পতেঙ্গা সমুদ্র সৈকতের যে সৌন্দর্যটা, এটা এনজয় করা যায় না। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে উত্তাল সমুদ্র তার সমস্ত রূপ নিয়ে হাজির হয়েছে। পতেঙ্গা শুধু একটি সমুদ্র সৈকত নয়, এটি প্রকৃতির এক অনবদ্য সৃষ্টি। এখানে এলে উত্তাল ঢেউয়ের গর্জন আর সমুদ্রের বিশালতা আপনার মনকে শান্তি এনে দিবে। তো দেখুন বন্ধুরা, কি বিশাল আর শক্তিশালী এই ঢেউগুলো, মনে হচ্ছে যেন সমুদ্রের ভেতর থেকে কোনো দৈত্য গর্জন করছে। এই ঢেউগুলো একদিকে যেমন প্রকৃতির শক্তি দেখায়, তেমনি এর মনোমুগ্ধকর রূপ আমাদের মুগ্ধ করে তোলে। বিশেষ করে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় পতেঙ্গার সমুদ্র অন্যরকম রূপ ধারণ করেন। পতেঙ্গার এই উত্তাল সমুদ্র একদিকে যেমন ভয়ঙ্কর সুন্দর, তেমনি এটি আমাদের প্রকৃতির এক অমূল্য দান। এর ঢেউয়ের গর্জন আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির অসীম শক্তিকে। এটি এখানকার মানুষের জীবন জীবিকার উৎসও বটে। তো দেখুন, জেলেরা তাদের নৌকা নিয়ে মাছ ধরতে যাচ্ছেন, সমুদ্র তাদের অন্ন যোগায়, তাদের জীবন চালায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে হলো উত্তাল সমুদ্র। উত্তাল সমুদ্রের সাথে এই যে মেঘ করা আকাশ, সাথে বাতাস, সাথে বৃষ্টি, কিন্তু সব মিলিয়ে পরিবেশটা একটা আত্মময় একটা পরিবেশ। হয়তো যে পরিবেশ কিন্তু এমনিতে যদি রেগুলার পরিবেশ হতো তাহলে দেখতে হয়তো অনেকটা সুন্দর হতো, কিন্তু আমরা চাইলে এই রূপটা কি এনজয় করতে পারি না? অবশ্যই আমরা চাইলে উপভোগ করতে পারি, এছাড়াও এনজয় করতে পারি। আর তাছাড়াও সমুদ্রের এই যে একটু ভয়ানক একটু এটি মূলত আমরা বর্ষার সময় দেখতে পাই। তাছাড়া এমনিতে গরমকালে অথবা শীতকালে এই সবগুলো শুকিয়ে যায়। বলতে পানি তখন একটু কাছাকাছি থাকে না, পানি অনেক দূরে থাকে, যার ফলে আমরা আসলে মানে এই সৌন্দর্য অথবা এর যে গভীরতাটা, হ্যাঁ, এটা আমরা এতটা মানে পরিমাণ করতে পারি না। কিন্তু বর্ষাকাল আসলে বর্ষাকাল আসলে এটি আমরা খুব ভালোভাবে পরিমাণ করতে পারি, খুব ভালোভাবে বুঝতে পারি। তো চলুন বন্ধুরা, আমরা একবার সমুদ্রের রূপটা দেখে আসি। কারণ এই যে সমুদ্রের গর্জন, এই গর্জনটা কখন আসে? বর্ষাকালের সময়, হ্যাঁ। বর্ষাকালে যখন বর্ষাকালে যখন গর্জনটা আসে, হ্যাঁ, তো তখনই আমরা বুঝতে পারি যে সমুদ্র আসলে কতটা শক্তিশালী, কতটা ভয়ানক। তো চলুন বন্ধুরা, একবার এই উত্তর সমুদ্রকেও দেখে আসি। পতেঙ্গার ইতিহাস কেবল আজকের নয়, এর শেকড় প্রথিত হাজার বছর আগে। প্রাচীনকাল থেকে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য কেন্দ্র। আরব, পারস্য, পর্তুগিজ বিভিন্ন দেশের বণিকেরা তাদের জাহাজ নিয়ে এখানে ভিড় জমাতেন। মশলা, রেশম আর অন্যান্য মূল্যবান পণ্যের আদান প্রদান হতো এই সৈকতের বালিয়াড়িতে। পর্তুগিজদের আগমনের পর পতেঙ্গার গুরুত্ব আরও বেড়ে যায়। তারা এখানে বাণিজ্য কুটি স্থাপন করে এবং এই অঞ্চলকে নিজেদের প্রভাবাধীন করে তোলে। তাদের স্থাপত্য রীতি আর সংস্কৃতির কিছু চিহ্ন এখনও এখানকার জনজীবনে এবং আশেপাশে খুঁজে পাওয়া যায়। এই বৃষ্টির দিনে যেন সেই ঔপনিবেশিক আমলের স্মৃতিগুলো আরও জীবন্ত হয়ে ওঠে। তো বন্ধুরা, চলে যাচ্ছে উত্তর সমুদ্র ছেড়ে। যেহেতু এত অতিরিক্ত বৃষ্টি, তার উপরে প্রতিকূল আবহাওয়া, এখন আমাদের ভিডিওটা একটু কন্টিনিউ করে সমস্যা। আবার বন্ধুরা, আমরা আমাদের শর্ট ভিডিওতে আমরা মানে আপনাদের জানার জন্য অথবা এখানে আসার জন্য যতটুকু দরকার ততটুকু জানানোর চেষ্টা করছি। যদি কোনো ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দেখবেন, এবং আশা করি সেটা আমাদের বৃষ্টিতে নেওয়ার জন্য চেষ্টা করবেন। যেখান থেকে ভিডিওটি দেখছেন একটি লাইক করুন। সমুদ্রের পাড়ে আপনারা দেখতে পাবেন অনেক ছোট ছোট দোকান এবং খাবারের স্টল। এখানে এলে আপনারা তাজা মাছ ভাজা,
এবং স্থানীয় নানান মুখরোচক খাবার চেখে দেখতে পারেন। পতেঙ্গা শুধু স্থানীয়দের জন্য নয়, এটি দেশি বিদেশি অনেক পর্যটকদেরও পছন্দের জায়গা। পতেঙ্গা কেবল সৈকত নয়, এটি কর্ণফুলী নদীর মোহনাও। এই নদী চট্টগ্রাম বন্দরের প্রাণ। ব্রিটিশ আমলে চট্টগ্রাম বন্দর আধুনিক রূপ পেতে শুরু করে, আর পতেঙ্গা হয়ে ওঠে বন্দরের প্রবেশদ্বার। অসংখ্য পণ্যবাহী জাহাজ এই পথ দিয়ে যাতায়াত করেন, যা দেশের অর্থনৈতিক চাকা সচল রাখে। মূলত বৃষ্টির কারণে নদী বলি অথবা সমুদ্র যা আরও স্নিগ্ধ ও গতিময় দেখাচ্ছে। পতেঙ্গার ইতিহাস কেবল বাণিজ্যের সীমাবদ্ধ নয়, এর সাথে জড়িয়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রক্তক্ষয়ী অধ্যায়। মিত্রশক্তির জন্য এটি ছিল একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। জাপানিদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার জন্য এই সৈকতকে কৌশলগতভাবে ব্যবহার করা হয়েছিল। আজ এখানে সেই সময়ের কিছু স্মৃতির পদচিহ্ন খুঁজে পাওয়া যায়, যা এই নীরব সৈকতের মাটিকে আরও ভারী করে তোলে। ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি পতেঙ্গা তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। আজকের এই মেঘলা বৃষ্টি স্নাত দিনে এর রূপ যেন আরও মোহময়। সমুদ্রের গর্জন, বৃষ্টির অবিরাম ধারা আর ভেজা বাতাসের সুবাস সব মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা। পতেঙ্গা তার এই বৈচিত্র্যময় রূপ দিয়ে বারবার পর্যটকদের মুগ্ধ করে। এই সৈকতের বালিয়াড়িতে যে কেবল পর্যটকদের ভিড় হয় তা নয়, শত শত বছর ধরে এখানে টিকে আছে জেলেদের জীবন। মূলত সমুদ্রে তাদের রুটি রুজি, তাদের ভাগ্য। এই বৃষ্টি হয়তো তাদের কাছে কিছুটা বাধা সৃষ্টি করে, কিন্তু সমুদ্রের প্রতি তাদের ভালোবাসা কখনোই কমে না। তাদের পূর্বপুরুষদের কাছ থেকে শোনা অনেক গল্প আজও যা এই সৈকতের লোকায়ত ইতিহাসকে আরও সমৃদ্ধ করে তোলে। পতেঙ্গা বাতিঘর, যা শত শত বছর ধরে নাবিকদের পথ দেখিয়েছে। এই বাতিঘরের আলো রাতের আধারে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সমুদ্রগামী জাহাজগুলোকে দিক নির্দেশনা দেয়। এটি কেবল একটি কাঠামো নয়, এটি আশা আর নির্ভরতার প্রতীক। বৃষ্টির দিনে এর গুরুত্ব আরও বেড়ে যায়। দেখা যায় যেগুলো মূলত বৃষ্টিতে ভিজে। হ্যাঁ দেখুন, ওই যে একজন বসে আছে। সময়ের সাথে সাথে পতেঙ্গা আরও আধুনিক হয়েছে। নতুন করে সাজানো হয়েছে এই সৈকতকে, যেন এটি আরও বেশি পর্যটকদের কাছে আকর্ষণ করতে পারে, কাছে টানতে পারে। তবে আধুনিকতার ছোঁয়াতেও এর ঐতিহাসিকতা আর প্রাকৃতিক রূপ অক্ষুণ্ণ আছে। আজ এই বৃষ্টি স্নাত দিনেও কিছু পর্যটক এই নীরব সৌন্দর্য উপভোগ করতে এসেছেন। বন্ধুরা, দিনের শেষে পতেঙ্গা যখন আরও শান্ত হয়, তখন তার ঐতিহাসিক গল্পগুলো যেন আরও স্পষ্ট হয়ে ওঠে। বৃষ্টির শেষের আবছা আলোয় এই সৈকত যেন এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে যুগ যুগ ধরে ঘটে যাওয়া সব ঘটনা। বন্ধুরা, পতেঙ্গা কেবল একটি সমুদ্র সৈকত নয়, এটি ইতিহাস, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য আর জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এখানকার প্রতিটি বালুকণা, প্রতিটি ঢেউ আর প্রতিটি বাতাস যেন অতীতের গল্প শোনায়। এই বৃষ্টিস্নাত দিনে পতেঙ্গা তার নিজস্ব মহিমায় উজ্জ্বল, যেন এক জীবন্ত ইতিহাস। আসুন আমরা এই অসাধারণ স্থানটির প্রতি যত্নবান হই এবং এর মহিমা অক্ষুণ্ণ রাখি, এবং আমরা সবাই মিলে এর যত্ন করি। ধন্যবাদ বন্ধুরা। সময় যেন আস্তে আস্তে পিছনে ফিরে যাচ্ছে। আমার শরীরটা ভিজে ঠান্ডা লাগছে, কিন্তু মনটা একেবারেই উষ্ণ। আমি জানি ফিরে যেতে হবে, কিন্তু এমন একটি অভিজ্ঞতার পর ফিরে যাওয়া মানে আর আগের জায়গায় ফেরা নয়, এটা একরকম বদলে যাওয়া হয়। পথে হাঁটছিলাম ধীরে ধীরে, এবার তাড়াহুড়ো নেই, কোনো কিছু হারানোর ভয়ও নেই। সব পেয়েছি বলছি না, কিন্তু অনেকটা পেয়ে গেছি বলেই হয়তো মনটা নির্ভর। একটা কফির দোকানে থামলাম গাড়িতে ওঠার আগে। ভিজে জামা কাপড়, হাতে কাপটা একটু বেশি গরম লাগছিল। দোকানদার জিজ্ঞেস করলো, ভিজে গেছেন? আমি শুধু হাসলাম। ভাবছিলাম কত কিছু ভিজে গেল আজ, শুধু কাপড় না। কফি খেতে খেতে মনে হচ্ছিল এই দিনটার কথা হয়তো ভবিষ্যতে ভুলে যাব না, কারণ আজ আমি নিজের সঙ্গে ছিলাম। পুরোটা সময় একা, কিন্তু একটু নিঃসঙ্গ না। গাড়িতে ওঠার আগে পেছনে ফিরে আরেকবার তাকালাম। পতেঙ্গাও তখন দাঁড়িয়ে, ধূসর আকাশের নিচে, একটা বিশাল অনুভব হয়ে।
আজ আমি আসলে ফিরিনি, আমার একটা অংশ রয়ে গেছে ওই সৈকতে, ওই বৃষ্টিতে, ওই ঢেউয়ের গর্জনে। আর হ্যাঁ, যখন তুমি এই ভিডিওটি দেখবে, তাই যদি কখনো নিজের মধ্যে হারিয়ে যেতে চাও, তাহলে একদিন বৃষ্টি হলে চুপচাপ কোথাও বেরিয়ে পড়ো, সমুদ্রও তোমাদের ডাকবে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে বলবেন না। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ও সাথে বেল আইকনটিও বাজিয়ে দিবেন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বিদায়। তো বন্ধুরা, সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।